ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ@জিও। আজ আমি আলোচনা করব মাধ্যমিক যে ছাত্রছাত্রী তাদের যে প্রস্তুতি পর্ব 4 নিয়ে। প্রথমে এমসিকিউ টাইপের যে কোশ্চেন 1 নম্বরে রয়েছে, যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি করে তাকে বলা হয় পর্যায়ন। তার কারণ ভূপৃষ্ঠের কোনো স্থান নিচু স্থান থেকে উঁচু হলে সেখানে ক্ষয় হয় এবং সেই ক্ষয়জাত পদার্থ বাহিত হয়ে নিচু জায়গায় সঞ্চিত হয়। এর ফলে উঁচু এবং নিচু যে জায়গা তার মধ্যে একটা সামঞ্জস্য অর্থাৎ ভূমিরূপের যে বৈচিত্র্য সেটা কিছুটা কমে যায়। এটারই নাম হচ্ছে পর্যায়ন বা গ্রেডেশন। হিমবাহের সঞ্চয়কার্যে গঠিত উল্টানো নৌকার মতো যে ভূমিরূপ তার নাম হচ্ছে ড্রামলিন। আর একসঙ্গে একাধিক ড্রামলিন অবস্থান করলে তাকে বলা হয় বাস্কেট অফ এগস রিলিফ। মন্থকূপ তৈরি হয় নদীর কাজের কারণে। নদীর অবকর্ষ যে ক্ষয়কাজ সেই ক্ষয়কার্যের কারণে মন্থকূপ তৈরি হয়। প্রবাহমান প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে তির্যকভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে বলা হয় বারখান বালিয়াড়ি। এখানে দুটো বালিয়াড়ি খুবই পড়ে, সেটা হচ্ছে বায়ুর গতিপথের সাথে তির্যকভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে বলা হয় বারখান বালিয়াড়ি এবং বায়ুর গতিপথের সাথে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে বলা হয় শিব বালিয়াড়ি। সেক্ষেত্রে কি হয়, বালিয়াড়িগুলি অনেকটা লম্বা টাইপের হয় আর বারখান বালিয়াড়ি দেখতে হয় অর্ধচন্দ্রাকার। মেরু প্রভার দেখা যায় আয়নোস্ফিয়ারে। তার কারণ এখানে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদানগুলি বিভিন্ন ধরনের আয়নে আয়নিত থাকে। তাই সেখানে সূর্যের আলো বিচ্ছুরিত হয়ে এক ধরনের হালকা আলো দেখা যায় মেরু অঞ্চলে। এটার নাম হচ্ছে মেরু প্রভা বা অরোরা। এটা আয়নোস্ফিয়ারে লক্ষ্য করা যায়। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো 24 ঘন্টা 52 মিনিট। যে মৃত্তিকা রেগুর নামে পরিচিত সেটা হচ্ছে কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকার অতিরিক্ত গাঢ় যে কৃষ্ণ মৃত্তিকার তার স্থানীয় নামই হলো রেগুর। একটি বজ্র হলো অর্থাৎ ইলেকট্রনিক্স বজ্র। যেগুলি ইলেকট্রনিক্স যে সমস্ত জিনিস যেগুলো আমরা ব্যবহার করার পর ফেলে দিই, ব্যবহারের অকেজ হয়ে যায়, সেগুলোকে বলা হয় ইলেকট্রনিক্স বজ্র বা বজ্র। এটা হচ্ছে ভাঙা মোবাইল ফোন। ভারত ও পাকিস্তানের সীমারেখা তার নাম কি? তার নাম হচ্ছে রেড ক্লিফ লাইন। আমরা দেখে নেব বিভিন্ন দেশের সাথে ভারতের যে সীমারেখা তার নামগুলি। ভারত এবং পাকিস্তান মিলে হচ্ছে রেড ক্লিফ লাইন। ভারত এবং চীনের যে সীমারেখা তার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। এই দুটো প্রায়ই পড়ে। পাকিস্তান এবং আফগানিস্তান নাম হচ্ছে ডুরান লাইন। এখানে ভারত এবং আফগানিস্তানের ক্ষেত্রেও ডুরান লাইন হয়ে থাকে। তার কারণ যখন ডুরান লাইন টানা হয়েছিল তখন পাকিস্তান ভারতের অন্তর্ভুক্ত ছিল। ভারত এবং পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর, পাক অধিকৃত যে কাশ্মীর তার নাম হচ্ছে LOC, লাইন অফ কন্ট্রোল। ভারত এবং চীন অধিকৃত যে কাশ্মীর তার মধ্যবর্তী যে বর্ডার তার নাম হচ্ছে LAC, অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল। ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো, এটা উত্তর হবে নর্মদা। তার কারণ কি, ভারতের দুটি পশ্চিম বাহিনী নদী গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নর্মদা এবং তাপ্তি। এদের মোহনায় কোনো বদ্বীপও নেই। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। এখানে ম্যানচেস্টার সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলি সেগুলো একটু আলোচনা করে দিই। ম্যানচেস্টার হচ্ছে ইংল্যান্ডের একটি বস্ত্রবয়ন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই ভারতের যে সমস্ত স্থানে বস্ত্রবয়ন শিল্পের উন্নতি লেখা যায় সেগুলোকে ইংল্যান্ডের ম্যানচেস্টার সাথে তুলনা করে ভারতের ম্যানচেস্টার বলা হয়। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। এটি পশ্চিম ভারতেরও ম্যানচেস্টার, তার কারণে এটি পশ্চিম ভারতে অবস্থিত। আর উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে। কোন পরিবহনকে উন্নয়নের জীবনরেখা বলা হয়? সেটা হচ্ছে জলপথ পরিবহনকে। তার কারণ জলপথ পরিবহন তুলনামূলকভাবে সস্তা। এক্ষেত্রে পরিবহন পথ নির্মাণের যে খরচ সেটা একেবারে কম হয়। তাই জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়। বৈচিত্র্য সূচক মানচিত্রে 1:50,000 অক্ষাংশ হলে RF যেটা সেটা 1:50,000 হলে অক্ষাংশের বিস্তৃতি কত হবে? সেটা হচ্ছে 15 মিনিট ইন্টু 15 মিনিট। ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা যেটা গড়ে উঠেছে সেটার নাম হচ্ছে দুর্গাপুর। এরপর সত্য মিথ্যা নির্বাচন। মরু অঞ্চলে চলমান বালিয়াড়িগুলিকে বলা হয় ধৃয়ান। এটা ঠিক হবে। ভারতের যে থর মরুভূমি সেখানে বালিয়াড়িগুলি যখন চলতে থাকে তখন তাকে ধৃয়ান বলা হয়। গ্রাবরেখা হিমবাহের সঞ্চয় কার্য দ্বারা গঠিত। হিমবাহের সঞ্চয় কার্য দ্বারা গঠিত গুরুত্বপূর্ণ ভূমি হলো গ্রাবরেখা, ঠিক। জলপ্রপাত সৃষ্টি হয় নদীর নিম্ন প্রবাহে, জলপ্রপাত নিম্ন প্রবাহে সৃষ্টি হয় না, সাধারণত উচ্চ প্রবাহে সৃষ্টি হয়। তাই এটা ভুল হবে। শীতল সমুদ্র স্রোতকে পৃষ্ঠ স্রোত বলা হয়।
সেটা ভুল হবে। তার কারণ শীতল সমুদ্র স্রোত হচ্ছে ভারী, শীতল জল ভারী, ঘনত্ব বেশি। তাই সেটা কি হয়? সমুদ্রের ভিতর দিয়ে অর্থাৎ অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসতে থাকে। আর উষ্ণ স্রোত হালকা, সেটা নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে পৃষ্ঠ স্রোত রূপে প্রবাহিত হয়। সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, অবশ্যই সুন্দরবনে বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ অরণ্য অর্থাৎ নোনা যে মাটিতে জন্মানো যে উদ্ভিদ সেগুলি দেখা যায়, যাদের অভিযোজনগত বৈশিষ্ট্য হচ্ছে জরায়ু জংপ্রদগম এবং ঠেসমূল, শ্বাসমূল এই ধরনের বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়। আর সুন্দরবন হচ্ছে ভারতের বৃহত্তম ভারত তথা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। একটি শিল্পজাত বর্জ্য হলো প্লাস্টিক, অবশ্যই এটা শুদ্ধ হবে। জৈব বর্জ্যগুলির উৎস প্রধানত উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ, এটার উত্তর শুদ্ধই হবে। তার কারণ এগুলি পচে যায় এবং পরিবেশে মিশে যায়। এগুলোকে বলা হয় জৈব বিশ্লেষ্য বর্জ্য বা জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ। এবারে যাই শূন্যস্থান পূরণ। নিম্নভূমি নিম্নভূমি সঞ্চয়ের মাধ্যমে উঁচু হওয়াকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। তার কারণ আ আরোহণের ইংলিশ যে টার্ম তার নাম হচ্ছে অ্যাগ্রিডেশন। অ্যাগ্রিডেশন এর ক্ষেত্রে অ্যাগ্রিডেশন মানে হচ্ছে যোগ, অর্থাৎ কোন স্থান নিচু স্থান কোন ক্ষয়জাত পদার্থ জমা হয়ে উঁচু হওয়ার প্রক্রিয়াকে বলা হয় আরোহণ। তাছাড়া আমরা আরোহণ যে টার্মটা সেটা বাংলার ক্ষেত্রে যদি ব্যবহার করে থাকি, কোনো মানুষ গাড়িতে আরোহণ করলেন বা নৌকাতে আরোহণ করলেন, অর্থাৎ কোনো জিনিসের উপর কোনো জিনিস যদি চাপে, মানুষ যদি চাপে তখন সেক্ষেত্রে উঁচু হয়ে যায়। সেক্ষেত্রে এই বাংলা টার্মটার সাথেও কিছুটা মিল পাওয়া যায়। পৃথিবীর গড় অ্যালবেডো হলো 34% এবং বাদবাকি যে 66% সেটা হচ্ছে কার্যকরী সৌরবিকিরণ। তার কারণ এটি পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখে। আর যেটা ফিরে যায় অর্থাৎ কাজে লাগে না সেটার নাম হচ্ছে গড় অ্যালবেডো। মৌসুমী বিস্ফোরণ দেখা যায় ড্যাশকালে, মৌসুমী বিস্ফোরণ দেখা যায় বর্ষাকালে। তার কারণ গ্রীষ্মকালের শেষের দিকে যখন মৌসুমী বায়ু আসে তখন কি হয়, আকাশে কালো মেঘে ঢেকে যায় এবং ব্যাপক মেঘ ডাকে বজ্রবিদ্যুৎ সহ এবং আবহাওয়ার যে ব্যাপক পরিবর্তন ঘটে এটাই হচ্ছে মৌসুমী বিস্ফোরণ বা মনসুন বাস্ট নামে পরিচিত। ভারতের বৃহত্তম লিগনাইট খনির নাম হচ্ছে নিয়েভেলি বা নেভেলি। ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। এখানে যে প্রবেশদ্বারের সংক্রান্ত যে কয়েকটি কোয়েশ্চেন আছে, যেমন ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই, এটা হচ্ছে পশ্চিম ভারতের প্রবেশদ্বার। পূর্ব ভারতের যে প্রবেশদ্বার সেটাকে বলা হয় শিলিগুড়ি। পূর্ব ভারতের যে প্রবেশদ্বার সেটা হচ্ছে কলকাতা বন্দর এবং দক্ষিণ ভারতের যে প্রবেশদ্বার তাকে বলা হয় তামিলনাড়ু। গম উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। এখানে একটু মনে রাখতে হবে যে হেক্টর প্রতি গম উৎপাদন যদি হয়, অর্থাৎ বিঘা প্রতি বা হেক্টর প্রতি উৎপাদনটা বেশি যে রাজ্যে সেটার নাম হচ্ছে পাঞ্জাব। আর সবচাইতে বেশি যে গম উৎপাদন হয় সেটার নাম হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে আরো একটি জিনিস উৎপন্ন হয় সেটা হচ্ছে আখ। উত্তরপ্রদেশকে আখ রাজ্য বলা হয়। স্বাভাবিক উদ্ভিদকে উপগ্রহ চিত্রে ড্যাশ রঙের দেখানো হয়। স্বাভাবিক উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল রঙে দেখানো হয়। এফসিসি বা ফলস কালার কম্পোজিট, অর্থাৎ বাস্তবের যে জিনিস সেই জিনিসগুলির রঙগুলিকে আহ, অতিরেকে মানে ছেড়ে অন্য রং যখন ব্যবহার করা হয় তখন সেটার নাম হচ্ছে ফলস কালার কম্পোজিট বা এফসিসি। আরেকটা হচ্ছে টিসিসি, অর্থাৎ বাস্তবের যা কালার সেটার সাথে যখন মিলিয়ে যায় তখন সেটার নাম হচ্ছে টিসিসি বা ট্রু কালার কম্পোজিট। অর্থাৎ বাস্তবের যে কালার সেটাকেই যখন উপচিত্রে সেই রঙে দেখানো হয় তার নাম হচ্ছে টিসিসি। আর বাস্তবের সঙ্গে যখন অন্য কালার অর্থাৎ RGB যে ব্যান্ড রেড গ্রিন এবং ব্লু সেটাকে বলা হয় এফসিসি। বনভূমি দেখানো হয় লাল রঙের, তৃণভূমি দেখানো হয় হালকা লাল রঙের, জলাশয় দেখানো হয় নীল রঙের, অতীত জমি দেখানো হয় সবুজ রঙের এবং জনবসতি দেখানো হয় সবজে নীল বা রূপালী রঙের। দূর সংবেদন ব্যবস্থায় ড্যাশ এর ব্যবহার সবচেয়ে বেশি, সেটার নাম হচ্ছে সেন্সর বা সংবেদক। অর্থাৎ উচ্চ ক্ষমতা সম্পন্ন যে ক্যামেরা সেগুলোকেই বলা হয় সেন্সর বা সংবেদক। দু এক কাতে উত্তর, অর্থাৎ এসিকিউ টাইপের যে কোশ্চেন, সেখানে যে ধারণ অববাহিকা কাকে বলে, এটাকে ইংরেজি টার্মটা হচ্ছে ক্যাচমেন্ট বেসিন। নদী উৎস অঞ্চলের যে অববাহিকা সেটাকেই বলা হয় ধারণ অববাহিকা, অর্থাৎ যে অঞ্চলের জল ধারণ করে নদী প্রবাহিত হয় সেটাই হচ্ছে ধারণ অববাহিকা। চেরি ব্লসম কোন রাজ্যে দেখা যায়? চেরি ব্লসম দেখা যায় কর্ণাটকে। এটা কফি চাষের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই একে কফি বৃষ্টিও বলা হয়। গ্রীষ্মকালে প্রবাহিত যে স্থানীয় বায়ু, অর্থাৎ আহ, যে বায়ু সেগুলোর বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম লক্ষ্য করা যায়। উত্তর পশ্চিম ভারতে তার নাম হচ্ছে লু, যেটা উষ্ণ বায়ু, এর প্রভাবে মানুষ সহ বিভিন্ন গবাদি পশু আক্রান্ত হয়ে পড়ে। রাজস্থানে তার নাম হচ্ছে আঁধি, অর্থাৎ এই বিকালের দিকে এই দুপুরবেলার পরের দিকে এই ঝড়টা এলে চারিদিকে আঁধার হয়ে যায় অর্থাৎ অন্ধকার হয়ে যায়। ভারত সহ পশ্চিমবঙ্গে এটার নামই হচ্ছে কালবৈশাখী। কালো আকাশে কালো মেঘ ঢেকে যায়।
অসমের নাম হচ্ছে বরদৈ শিলা। দক্ষিণ ভারত অর্থাৎ কেরলের নাম হচ্ছে আম্রবৃষ্টি, তার কারণ কি এখানে আমের যে ফলন সেটা প্রভাবিত হয় এই ঝড় বৃষ্টির কারণে। কর্ণাটকে দেখা যায় চেরি ব্লসম, এটা তো কফি চাষের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করে। চীন সাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে টাইফুন। কেবলমাত্র শিলা দ্বারা গঠিত মরুভূমির নাম কি? কেবলমাত্র শিলা দ্বারা গঠিত মরুভূমির নাম হচ্ছে হামাদা। ভারতের কোন রাজ্যে মোট জনসংখ্যা সবচেয়ে বেশি? সেটার নাম হচ্ছে উত্তরপ্রদেশ। এবারে একটু বলে রাখি, আগের যে কোশ্চেনটা, যে কেবল শিলা দ্বারা গঠিত ভূমি, শিলা দ্বারা যে গঠিত ভূমি বা শিলাময় মরুভূমি তার নাম হচ্ছে হামাদা। উষ্ণ মরুভূমি সাধারণত তিনটে টাইপ হয়, সেটা হচ্ছে বালুকাময় মরুভূমি, বালুকাময় মরুভূমি তার নাম হচ্ছে আর্ক, পাথুরে যে মরুভূমি সেটার নাম হচ্ছে রেগ, এবং শিলাময় যে মরুভূমি তার নাম হচ্ছে হামাদা। অর্থাৎ এই তিনটে প্রায় কোশ্চেনে আসে, মনে রাখার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইসরো এর সদর দপ্তর কোথায়? অর্থাৎ রিমোট সেন্সিং এর যে সদর দপ্তর সেটার নাম, সেটার সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত। হীরাকুদ পরিকল্পনা কোন নদীর উপর তৈরি হয়েছে? উড়িষ্যা রাজ্যে মহানদীর উপরে তৈরি হয়েছে। এরপর আসবো স্তম্ভ মেলানো। বিমান চলাচল, এটা বিমান কোন স্তরে, বায়ুমণ্ডলের কোন স্তরে চলাচল করে? বিমান চলাচল করে শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ারে, যেখানে বায়ুর ঘনত্ব অত্যন্ত কম এবং বায়ুর যে বাধা, ঝড় বৃষ্টি মেঘ এগুলো লক্ষ্য করা যায় না। উল্কার প্রজ্বলন, অর্থাৎ মহাকাশ থেকে আগত যে উল্কা সেগুলো এসে ছাই হয়ে যায়, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার স্তরে। এর ফলে পৃথিবীকে, আমাদের পৃথিবীকে, পৃথিবী সহ জীবজগৎকে রক্ষা করে এই মেসোস্ফিয়ার স্তর। হীরক চতুর্ভুজ, এটা কি হচ্ছে রেল পরিবহনের সাথে যুক্ত। এখানে বলে থাকি সোনালী চতুর্ভুজ হচ্ছে ভারতের যে ৪টি শহর, মেট্রোপলিটন শহর বা মেগা সিটি রয়েছে, সেগুলিকে রেলপথ ওই যে সড়কপথ দ্বারা যে পরিবহন করার সংযোগ করার যে পরিকল্পনা সেটার নাম হচ্ছে সোনালী চতুর্ভুজ। এবং এই সোনালী চতুর্ভুজের প্যারালালি রেলপথ দিয়ে পরিকল্পনা, সংযোগ করার যে পরিকল্পনা সেটার নাম হচ্ছে হীরক চতুর্ভুজ। সল্ট লেক, এটি একটি পরিকল্পিত শহর, এটা একটা তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রও বটে। সবশেষে প্রদীপ @জিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো, ততক্ষণ পর্যন্ত সঙ্গে টাটা, বাই বাই।